আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইসরাত জাহান চলে আসছি আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি হলো কলকাতায়। বেশ কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, আর কলকাতায় আমি ডিফারেন্ট কিছু প্লেস ভিজিট করেছিলাম, আর সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা চলে আসলাম প্রিন্সেপ ঘাট এবং বিদ্যাসাগর সেতুতে। প্রিন্সেপ ঘাটের ঠিক পিছনেই বিদ্যাসাগর সেতুটি অবস্থিত। এই সেতুটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য হুগলি নদীর উপর দিয়ে অবস্থিত। এর দৈর্ঘ্য 2700 ফুট এবং প্রস্থ 115 ফুট। সেতুটি নির্মাণের সময় ব্যয় হয়েছিল মোট 388 কোটি টাকা এবং 1992 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর সেতুটি প্রথম উদ্বোধন করা হয়। এটি হলো প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার প্রিন্সেপ ঘাট সংলগ্ন একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এখানে কয়েকটি লোকাল ট্রেন থামে। এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম আছে। স্টেশনটির কোড বা সাংকেতিক নাম হলো PPGT। আর এটা হলো প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত। এই ঘাটটি 1841 সালে নির্মিত করা হয়েছিল। এটি অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামকরণ করা হয়েছে। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। সপ্তাহে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর পাশ দিয়ে রাস্তায় আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের খাবারের দোকান। তরুণদের মধ্যে এই কেন্দ্রটি কিন্তু বেশ জনপ্রিয়। এরপর আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এখানে যেতেই প্রথমে দেখলাম যে মোটামুটি ভালোই অনেক ভিড় ছিল। তো আমরা প্রথমেই টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে আমরা আমাদের টিকিটটা নিয়ে নিলাম। এর জন্য আমাদের পার পারসন 100 রুপি করে খরচ হয়েছিল। আর যেহেতু আমরা সার্কের অন্তর্ভুক্ত দেশ, সেই জন্য আমাদের 100 রুপি করে দিতে হয়েছিল। আর সার্ক বহির্ভূত যে দেশগুলো আছে সেক্ষেত্রে তাদের জন্য 500 রুপি করে এন্ট্রি ফি। যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে কিছুটা বলা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ছিল ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল ছিল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি পর্যন্ত। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরি করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের মতন। রানীর নামে এই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে বের হয়ে আমরা যাচ্ছি অন্য একটি গন্তব্যে। আর যাওয়ার সময় আমাদের চোখে পড়ল হাওড়া ব্রিজ। যদিও আমরা হাওড়া ব্রিজে নামিনি, তবে এটার উপর দিয়ে আমাদের যেতে হয়েছে। তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে এই ব্রিজটা সম্পর্কেও কিছু কথা বলি। হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু এটি হুগলি নদীর উপর অবস্থিত, আর এটি পুরোটাই তৈরি হয়েছে ইস্পাত দিয়ে। 1943 সালে চালু করা হয়েছিল এই সেতুটি। সেতুটির নামকরণ করা হয়েছিল মূলত নিউ হাওড়া ব্রিজ। 1965 সালের 14ই জুন
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, যিনি হলেন প্রথম ভারতীয় ও এশিয়ান নোবেল বিজয়ী। তবে এটি এখনও হাওড়া ব্রিজ নামেই পরিচিতি লাভ করছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি 14 শতকে কলকাতার উত্তরে জোড়াসাঁকোতে নির্মিত হয়েছিল। মূল প্রবেশ গেট দিয়ে ঢুকতেই আমাদের চোখে পড়বে ঠাকুর পরিবারের সবচেয়ে প্রাচীন বাড়িটি। এখানে প্রবেশের পর জানতে পারলাম যে এখানে ছবি এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তবে বাড়িটির বাহিরে আপনারা ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে এক একটা ফোনের জন্য পে করতে হবে 50 রুপি করে। আর কাউন্টার থেকে একটা স্টিকার ফোনের সাথে লাগিয়ে দিবে, যার মাধ্যমে এটা প্রমাণ হবে যে আমরা এই ছবি তোলার জন্য পারমিশন নিয়ে আসছি। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই বাড়িতে কবি এবং প্রথম অইউরোপীয় নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। এই বাড়িতেই কবি তার শৈশবকাল কাটান এবং 7 আগস্ট 1941 সালে তিনি মারা যান। এই বাড়ির বাহিরের পরিবেশটা যেমন সুন্দর ছিল, ভিতরের পরিবেশটাও তেমন সুন্দর। তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ না, এর জন্য আমি ভিতরের ফুটেজগুলো আপনাদের দেখাতে পারছি না। আর বাড়িতে প্রবেশের সময় অবশ্যই আমাদের সবাইকে জুতা খুলে প্রবেশ করতে হবে। ঠাকুর পরিবার যখন সেখানে বসবাস করতেন তখন পরিবারটি কেমন ছিল তা প্রতিফলিত করার জন্যই বাড়িটিকে পুনরুদ্ধার করা হয়েছে এবং বর্তমানে ঠাকুর জাদুঘর হিসেবে কাজ করছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ইন্ডিয়ান কফি হাউস। কি কিছু মনে পড়ে গেল? হ্যাঁ, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। 1983 সালে প্রকাশিত বাংলা সঙ্গীত ছিল এটি। স্মৃতিচারণী এই সঙ্গীত বা গানটি 1983 সালে মুক্তিপ্রাপ্ত হয়। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং সুপর্ণকান্ত ঘোষের সুরে এই গানে কণ্ঠ দেন মান্না দে। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম অন্যরকম একটা পরিবেশ। এর আগে অনেকবার কলকাতায় এসেছি, তবে কফি হাউসে কখনো আসা হয়নি। অনেক শুনেছি কফি হাউসের সেই আড্ডা গানটি, তাই ভাবলাম আজকে আমিও এই কফি হাউসের আড্ডার একজন সদস্য হয়ে যাই। আমি কফি হাউসে ঢুকতেই তো ভিডিও করা শুরু করে দিলাম। আর আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। খাবারের প্রাইস ছিল খুবই কম আর মান ভালো, অনেক যে ভালো হাই কোয়ালিটি তা বলবো না, তবে দাম তুলনায় ভালো। আর কফি হাউস সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো যে এই কফি হাউসটি উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত, যা কলকাতার ভারতীয় কফি হাউসের সবচেয়ে বিখ্যাত শাখা। ঐতিহ্যবাহী ও বাঙালি আড্ডাস্থল এ কফি হাউসটি কলকাতার কফি হাউস সমূহের মধ্যে প্রাচীনতম। এটি দীর্ঘতম ধরে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্ট্রিটের অন্যান্য প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী এবং ছাত্রদের জন্য একটি নিয়মিত আড্ডা এবং একটি বিখ্যাত মিটিং প্লেস ছিল। এটি কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কলকাতায় আজকে আমাদের সর্বশেষ দর্শনীয় স্থানটি ছিল মাদার ওয়্যাক্স মিউজিয়াম। অনেক শুনেছি এই মিউজিয়ামটার কথা। মাদার ওয়্যাক্স মিউজিয়ামটি হলো একটি মোমের জাদুঘর, যা কিনা পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ভবনের ৫ম এবং ৬ষ্ঠ তলায় ভারতের কলকাতায় নিউ টাউনের অ্যাকশন এরিয়াতে অবস্থিত। নভেম্বরের 2014 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি আজ পর্যন্ত কলকাতার একটি বিশেষ দর্শনীয় স্থানের জায়গা দখল করে রেখেছে। এই মোমের জাদুঘরটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পুরো বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতিচ্ছবি মোমের মূর্তির আকারে স্থাপন করা হয়েছে। এখানে 50টিরও বেশি মোমের মূর্তি রয়েছে। এই জাদুঘরটিতে প্রবেশ মূল্য ছিল 250 রুপি করে। আর সবথেকে মজার ব্যাপার হলো, আমরা সারা দিনে যতটা না সময় ব্যয় করেছি অন্য দর্শনীয় স্থানগুলো ঘোরার ক্ষেত্রে,
তার থেকে দ্বিগুণ বেশি সময় আমরা নিয়েছিলাম এই ওয়্যাক্স মিউজিয়ামে। কারণ এই জাদুঘরে ঢোকার পরেই যখন দেখতে পেলাম এরকম বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মোমের মূর্তি এত সুন্দর করে স্থাপন করা, আসলে কোনো কিছু থেকেই চোখ ফেরানো যাচ্ছিল না। আমি আর আমার মেয়ে তো প্রতিটা কর্নারের ভিডিও করার ট্রাই করেছি, আর সবথেকে ভালো লাগলো যে এখানে ছবি বা ভিডিও করাতে কোনো নিষেধ ছিল না। তো আমি তো সব মূর্তিগুলোর সামনে ছবি তুলছিলাম, প্রতিটা সামনে যে লেখাগুলো ছিল সেগুলো পড়ছিলাম এবং প্রতিটা কর্নার ভিডিও করার চেষ্টা করছিলাম যাতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি। প্রতিটা মানুষেরই নিজেদের ব্যক্তিগত অনেক পছন্দের মানুষ থাকে বলিউড হলিউডে, কিন্তু আসলে আমাদের তো সবার ভাগ্য হয় না যে ওনাদের সাথে দেখা করার। কিন্তু এইখানে মোমের মুক্তিটা দেখার মাধ্যমে কিন্তু মনে হচ্ছিল যে অনেকটা আমরা যেন ওনাদের সাথে সরাসরি দেখা করছি। আমার তো আসলে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আর আপনারা যারা কলকাতায় ভিজিট করতে আসবেন অবশ্যই এই ওয়্যাক্স মিউজিয়ামে আসবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই ব্লগটি কিন্তু তুলনামূলকভাবে একটু বড়, আপনারা সবাই ধৈর্য নিয়ে দেখবেন। আমি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আপনাদের জন্যই তো ওয়্যাক্স মিউজিয়ামের প্রতিটা কর্নার এত সুন্দর করে ভিডিও করেছি যাতে আপনারা দেখেন, আপনাদের ভালো লাগে এবং নেক্সটে অবশ্যই কলকাতা গেলে এখানে ভিজিট করেন। তো চলুন আমার সাথে পুরোটা ওয়্যাক্স মিউজিয়াম এনজয় করা যাক। মা মেয়ে দুইজনে ওয়্যাক্স মিউজিয়াম থেকে লং টাইম পর বের হলাম, আর বের হয়ে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ইচ্ছা ছিল ইকো পার্কে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য আর যেতে পারলাম না। এখানে রুফটপে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে সন্ধ্যার নাস্তাটা করে ফেলতে পারেন। আর এরপর আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল যেহেতু নিউ মার্কেট, নিউ টাউন থেকে প্রায় 1 ঘন্টা লাগবে আমাদের হোটেলে যেতে, এবং যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়ে দিই এই বিশ্ববাংলার গেটটি। বিশ্ববাংলা গেট হলো নিউ টাউন কলকাতা উপনগরীর নারিকেল বাগান মোড়ে নির্মিত একটি তোরণ বা গেট। গেটের সঙ্গে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁ।
গেটের 4টি স্তম্ভ জুড়ে ঝুলে রয়েছে একটি বলয়। কাঁচ দিয়ে ঘেরা এই বলয়াকৃতি অংশে থাকবে রেস্তোরাঁ এবং ভিজিটার্স গ্যালারি, যেখান থেকে নিউ টাউন এবং কলকাতার অনেকটা অংশ দেখা যাবে। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আর সাথে সাথে আমার আজকের এই ব্লগটিও শেষ হয়ে গেল। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। কলকাতায় আসলে অবশ্যই আপনারা এই প্লেসগুলো ভিজিট করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমাকে আপনাদের ভালো লাগে এবং আমাকে ভালোবেসে থাকেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।